আসসালামু আলাইকুম। আজকে ক্যাবিনেটের নিয়মিত উইকলি মিটিং ছিল। মিটিং প্রিজাইড ওভার করেন আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর প্রেস চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস। তো আজকে অনেকগুলো এজেন্ডা ছিল। এজেন্ডা 11টা মোট এজেন্ডা। অনেক ইম্পর্টেন্ট অধ্যাদেশ এসছে, পাশ হয়েছে, যেটা বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আমি সবগুলো এজেন্ডা ফার্স্টে পড়ছি। তো এর মধ্যে কয়েকটা এজেন্ডার উপরে এলাবোরেট করবেন আমাদের টিম মেম্বার, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি, আর শেরপুরের উপরে একটু আপনাদেরকে ব্রিফ করবেন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। তো আমি এজেন্ডাগুলো পড়ছি। কর্মক্ষেত্র এজেন্ডা নাম্বার 1, কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর এটা আজকে খসড়া এবং চূড়ান্ত অনুমোদনের জন্য ছিল। এটা নীতিগত অনুমোদন হয়েছে। 2 নম্বর, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত অনুমোদিত হয়েছে। 3 নম্বর, জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। 4 নম্বর, বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সঙ্গ নিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 5 নম্বর, প্রতি বছর 23শে মার্চ এখন থেকে বিএনসিসি ডে হিসাবে ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। 6 নম্বর, কনভেনশন এগেইনস্ট টর্চার and other cruel, inhuman or degrading treatment or punishment within bracket CAT all cap শীর্ষক আন্তর্জাতিক কনভেনশনের 1974 একে বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন প্রত্যাহারের প্রস্তাব অনুমোদিত হয়েছে। 7 নম্বর, বাংলাদেশের যে সমস্ত জায়গায় আমাদের এম্বাসি আছে এবং আমাদের মিশন আছে, তার থেকে কিছু আমাদের অফিসিয়ালকে নিয়ে গায়ানায় আমাদের একটি সাজদে অ্যাফেয়ার্স বা একটা ফার্স্ট সেক্রেটারি লেভেলের একটা মিশন ওপেনের ডিসিশন হয়েছে। আপনি জানেন গায়ানা হচ্ছে ক্যারিবিয়ান কান্ট্রি, ওইখানে আমাদের একটা নতুন মিশন ওপেন হবে। 7 নম্বর তো বললাম। 8 নম্বর, আমদানি নীতি আদেশ 2025 থেকে 2028-এর খসড়া অনুমোদন হয়েছে। 9 নম্বর, দ্য হেগ কনভেনশন অন দ্য সিভিল অ্যাসপেক্টস অফ ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন 1980-এ বাংলাদেশ পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন হয়েছে। আমি এটা আবার বলি, দ্য হেগ, আপনি জানেন দ্য হেগ হচ্ছে নেদারল্যান্ডসের রাজধানী। দ্য হেগ কনভেনশন on the civil aspects of international child abduction 1980-এ বাংলাদেশ পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন হয়েছে। 10 আর 11 একই, এটা হচ্ছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026 এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। তো এই খুবই ইম্পর্টেন্ট এজেন্ডা। আমি এর মধ্যে প্রথম 2টা এজেন্ডার উপরে আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথিকে বলার জন্য। যেমনটা প্রেস সচিব মহোদয় বলছিলেন যে আজকের উপদেষ্টা পরিষদে নারী ও শিশু মন্ত্রণালয়ের 2টি অধ্যাদেশ নীতিগত অনুমোদন পেয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026 এর খসড়া। এই খসড়ায় 4টা অধ্যায় এবং 20টা ধারা রয়েছে। গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে এই খসড়াটায় যে শারীরিক, মৌখিক, মানসিক ইঙ্গিতপূর্ণ ও ডিজিটাল স্পেসের আচরণকে যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা জানেন
এটা আমরা আসলে সবাই মোটামুটি যারা আমাদের যে নারী সমাজ আছে, আপনাদের যারা মা আছে, বোনেরা আছে, বান্ধবীরা আছে, তারা সবাই আসলে মোটামুটি ভাবে ডিজিটাল স্পেসে আসলে ভয়াবহ রকমের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে প্রতিদিনই। তো এটাকে অ্যাড্রেস করে আসলে এই অধ্যাদেশে শারীরিক, মানসিক, মৌখিক, মানসিক ইঙ্গিতপূর্ণ, শারীরিক, মৌখিক ও ডিজিটাল স্পেসের আচরণকে যৌন হয়রানি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নারী নেতৃত্বে গঠিত একটি কমিটি মৌখিকভাবে, লিখিতভাবে বা অনলাইনের মাধ্যমে অভিযোগ গ্রহণ করতে পারবে এবং অভিযোগ গ্রহণ করার 90 দিনের মধ্যে এই তদন্ত সম্পন্ন করতে হবে। অভিযোগকারীকে নিরাপত্তা ও মানসিক সহায়তা প্রদানের বিষয়টিকে বিবেচনা করা হয়েছে এবং শিশু ও প্রতিবন্ধীদের জন্য যেটা সেন্সিটিভ, ওইটা অনেক বেশি, সেজন্য তাদের জন্য আলাদাভাবে বিশেষ ব্যবস্থা এই অধ্যাদেশে আছে। তদন্তের সম্পূর্ণ গোপনীয়তা যাতে নিশ্চিত করা হয় সেটার প্রাধান্য দেওয়া হয়েছে। আর অপরাধের মাত্রা অনুযায়ী আসলে শাস্তির বিধান থাকছে। এই ক্ষেত্রে শাস্তির বিধানের মধ্যে যেগুলো রয়েছে, একটা হচ্ছে সতর্কীকরণ, বরখাস্ত বা চাকরিচ্যুত করা, বহিষ্কার করা বা ক্ষতিপূরণের বিধান এখানে আছে। আর অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রেও এক ধরনের শাস্তির বিধান এই অধ্যাদেশের মধ্যে আছে। অভিযোগ কমিটিগুলো হবে স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, জেলা, উপজেলা পর্যায়ে এবং 90 কার্য দিবসের মধ্যে আসলে এই কমিটির বিধিমালাটা কিভাবে প্রণয়ন করা হবে সেটা বাধ্যতামূলক করা হয়েছে। এটা একটু আমি আপনাদেরকে পরে আর একটু ডিটেলটা দিয়ে দেবো, আমি লিখেই দিয়ে দেবো, কারণ এটা নিয়ে একটু আমারও কনফিউশন আছে আসলে, এটা আমি একটু জেনে নিই তারপর আপনাদেরকে জানাবো। আরেকটা অধ্যাদেশ যেটা, সেটা নিয়ে বলি, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ 2026, এটাও আজকে নীতিগত অনুমোদন পেয়েছে। এই খসড়ায় 7টি অধ্যায় 30টি ধারা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে আশ্রয় কেন্দ্র, চিকিৎসা, মানসিক সহায়তা, আইনত এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অধিকার নিশ্চিত করা হবে। এই বিষয়গুলো এর মধ্যে আছে এই অধ্যাদেশের মধ্যে। এবং নির্যাতনকারী ব্যক্তির সাথে যাতে যোগাযোগ বা ঘনিষ্ঠতা সীমিত করা যায় সেজন্য এই অধ্যাদেশে আদালতের অভিযোগের ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা আদেশ দিতে পারবে এবং তদন্ত শেষে স্থায়ী আদেশ জারি করা যাবে। নির্ধারিত ফর্মে অভিযোগ গ্রহণের পর 7 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করতে হবে এবং 30 দিনের মধ্যে প্রতিবেদন জমা করতে হবে। এই অধ্যাদেশটা আজকে নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ 2026-এর নীতিগত অনুমোদন। আমি এটা বলছি, এটা শফিক ভাই বলছেন। জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ, এটা খুবই মাইনর কিছু চেঞ্জ। এটা যেটা ছিল যে আগে আমরা যে স্থানীয় যে ক্রীড়া সংস্থাগুলো যেটা হতো সেটা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে, এটার চেঞ্জের ফলে যেটা হবে যে এখন থেকে মহানগর ক্রীড়া সংস্থাগুলো তো করা যাবে, এটা এস্টাবলিশ করা যাবে এবং এটা আশা করা হচ্ছে যে মহানগরে যেগুলো সিটি কর্পোরেশন এলাকা আছে, ঢাকা বা চিটাং বা গাজীপুর, সিলেট, সেইগুলো, খুলনার এগুলো জায়গায় মহানগর ক্রীড়া সংস্থা স্থাপন করা যাবে এবং এগুলো স্থানীয় পর্যায়ে এরা খেলাধুলার ব্যাপারে উৎসাহ প্রদানের জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া যায় তারা সেগুলো নেবেন। আর তারপরে ছিল বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সঙ্গ নিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত মতন হয়েছে। এটার আগে যেটা ছিল, এই লটা একটু নামে একটু যেটা ছিল যে নামটা বিভ্রান্তিকর নাম এবং এটা খুবই শুনতে খারাপ শোনায়। এটা নাম ছিল পশু ও পশুজাত শব্দটা, প্রাণী ও প্রাণীজাতের জায়গায় পশু ও পশুজাত ছিল। তো এই জায়গাটা, এই নামটা একটু চেঞ্জ হয়ে হবে হচ্ছে প্রাণী ও প্রাণীজাত। এটা হলো পশু পশুজাত শব্দের স্থলে প্রাণী ও প্রাণীজাত শব্দ প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া খসড়া অধ্যাদেশে বিদ্যমান আইনের ধারা 15-তে প্রদত্ত দায় মুক্তির বিধান বিলুপ্ত করা হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশের মাধ্যমে পশু ও পশুজাত পণ্য সঙ্গ নিরোধ আইন 2005 এটা রহিত করা হবে। আর 5 নম্বর ছিল প্রতি বছর 23শে মার্চ তারিখে বিএনসিসি, আপনি জানেন বিএনসিসি ডে হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। বিএনসিসি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। এটা আপনি জানেন যে এরা ইন্টারমিডিয়েট পর্যায়ে অনেকে বিএনসিসিতে মেম্বার বা স্কুলেও হন। তো এই বিএনসিসিটা প্রতিষ্ঠিত হয়েছিল যে এই অর্ডারের মাধ্যমে, সেটা 23শে মার্চ 1979-তে এটা
এনাক্টেড হয়েছিল, এবং ওই দিনটাকেই সামনে রেখে এই ডেটা পালন করা হবে। 6 নম্বর খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে কনভেনশন এগেনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট, সিএটি শীর্ষক আন্তর্জাতিক কনভেনশনের অনুচ্ছেদ 14(1) এ বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন প্রস্তাব অনুমোদন। এটা একটি এই যে কনভেনশন, সিএটি যে কনভেনশন, এটা 1984 সালে চুক্তিটা গৃহীত হয়। এইটার 195 রাষ্ট্র এটাকে অনুমোদন দিয়েছে, এটার মেম্বার হয়েছে। তার মধ্যে বাংলাদেশ জয়েন করে, বাংলাদেশ এটাকে চুক্তিটি অনুসমর্থন করে হচ্ছে 1998 সালে। এটার আর্টিকেল 14-এর প্যারা 1-এর বিষয়ে অনেকগুলো দেশের ডিক্লারেশন এখানে বলতে হবে হচ্ছে রিজার্ভেশন দেয় এই 14(1)-এ। এর মধ্যে বাংলাদেশ ছিল, বাহামা, ফিজি, নিউজিল্যান্ড, সামোয়া এবং ইউনাইটেড স্টেটস। এরা এটার বিষয়ে এক ধরনের রিজার্ভেশন জানিয়েছিল যে না, চুক্তিটা আমরা অনুসমর্থন দিচ্ছি, বাট এই 14(1)-এর বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে, এই দেশগুলো দিয়েছিল। এইটার কারণটা হচ্ছে যে ওই সময় মানে এখন বাংলাদেশ যেটা করলো যে 14(1)-এর যে রিজার্ভেশন এটা উঠিয়ে ফেললো, বাংলাদেশ এটার থেকে এর ফলে লাভটা কি হবে? এটার ফলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট। এর ফলে যারা রাষ্ট্রপক্ষ বা রাষ্ট্র কর্তৃক যারা নির্যাতিত হয়েছে, যারা গুমের শিকার হয়েছে, যারা বিভিন্ন ধরনের ন্যায্যতা পায়নি, ন্যায্য ও রাষ্ট্রপক্ষ নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায্য পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রাপ্তির অধিকার নিশ্চিত করবে এর ফলে। আগে এইটা 14(1)-এর রিজার্ভেশনের ক্ষেত্রে এই প্রাপ্তিটার সুযোগ ছিল না, মানে বাংলাদেশের গভর্নমেন্টের তরফ থেকে যে আপনি যে রিপারেশন পাবেন, কোনো যে ক্ষতিপূরণ পাবেন, সেটার কোনো বিধান মানে ওইটার বিধান ছিল না। এখন যেটা হচ্ছে যে এইটার ফলে এখন রাষ্ট্র দ্বারা যারা নির্যাতিত হবেন তারা এই ক্ষতিপূরণের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে তাদের পথটা প্রশস্ত হলো, এবং তার অধিকার তো নিশ্চিত হবেই, সঙ্গে সঙ্গে যথাসম্ভব তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনকি রাষ্ট্র। এমনকি নির্যাতনের ফলে ভুক্তভোগীর মৃত্যু ঘটলে তার উপর নির্ভরশীল ব্যক্তিগণ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন। এটার ফলে যেটা লাভ হবে, যেটা মেন জিনিস, সেটা হচ্ছে যে মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল ও সুসংহত হবে পুরো গ্লোবাল ফ্যামিলির কাছে, যে আমরা যে না মানবাধিকার নিয়ে যে আমরা সিরিয়াসলি কনসিডার করছি, মানবাধিকার যে আমাদের একটা সিরিয়াস ইস্যু, সেটা একটা আর কি প্রতিফলিত হবে। এর ফলে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রের জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। আর এই বিষয়ে একটু বলি, বাংলাদেশে যেগুলো মানবাধিকার যেগুলো সংস্থা ছিলেন যারা এবং মানবাধিকার কর্মীরা ছিলেন, এরা কিন্তু প্রায় 2 দশক ধরে এটাকে এই রিজার্ভেশনটাকে যে রিমুভ করার জন্য আন্দোলন করছিলেন। তারা বারবার বলেছেন, এই প্রথম এই গভর্নমেন্ট এই কাজটা করলো। এই বিষয়টা আমরা মনে করছি যে এটা ক্যাবিনেট মনে করে এটা খুবই একটা যুগান্তকারী একটা পদক্ষেপ। আর একটা হচ্ছে যে আমাদের 7 নাম্বার ছিল যে আমাদের যে বাইরে অনেকগুলো, আমাদের তো অনেকগুলো দেশ, 48-49টা দেশে আমাদের মিশন আছে, কোনো দেশে অ্যাম্বাসির বাইরেও ছোটোখাটো মিশন আছে। তো এদের থেকে একটা যেটা হবে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনুমোদিত জনবলের একটা অংশকে, যারা বাইরে পোস্টেড আছে, তাদেরকে গায়ানার রাজধানী জর্জ টাউনে নেওয়ার একটা পরিকল্পনা। 1-2 জন এখানে, যেটা হবে যে ওইখানে একটা মিশন খুব দ্রুত একটা অফিস করে সেইখানে নেওয়া হবে, যে ওইখানে একটা ফার্স্ট সেক্রেটারি বা কাউন্সিলের নেতৃত্বে এই মিশনটা চালানো হবে। তারা সার্চ দ্য অ্যাফেয়ারের ভূমিকায় থাকবেন। গায়ানা হচ্ছে ওয়ার্ল্ডে এখন যে কয়টা দেশ খুব দ্রুত যাদের ইকোনমিক সমৃদ্ধি হচ্ছে, গায়ানা হচ্ছে ওয়ান অফ দেম। তারা প্রচুর
তেল এবং গ্যাসের অনুসন্ধান পেয়েছে, এবং এটার ফলে যেটা হচ্ছে গত বছর তাদের ইকোনমির গ্রোথ ছিল, জিডিপি গ্রোথ ছিল 50%। তো এটা করার মূল কারণটা হচ্ছে যে যাতে আমাদের শ্রমিকরা, আমাদের যারা স্কিল লেবার বা শ্রমিকরা ওইখানে যে ওইখানে প্রচুর জব তৈরি হচ্ছে, এবং জব মার্কেটটা যাতে আমরা খুব দ্রুত ওইখানে আমরা ধরতে পারি, এটা হচ্ছে মেনু। ওইখানে চিকিৎসকের খুব ডিমান্ড আছে, অন্যান্য স্কিল লেবারের ডিমান্ড আছে, এবং ওদের প্রচুর কৃষি জমি আছে যেখানে ধান এবং সুগার কেন হয়, মানে আখ হয়। তো ওই সুগার আমরা ওইখানে কৃষি জমি লিজও নেওয়া যায়, যেমন বাংলাদেশের জন্য এটা একটা বড় একটা অপরচুনিটি। তো এই বিষয়ে আজকে এই ডিসিশন হয়েছে। তারপরে ছিল হলো দি হেগ কনভেনশন অন দ্য সিভিল অ্যাসপেক্টস অফ ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন 1980 বাংলাদেশ পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন। এটাও খুব ইম্পর্টেন্ট। আপনারা মানে আমাদের দেশে যেটা হচ্ছে ইদানিং, আমরা তো আমাদের প্রচুর ডায়াসপোরা পিপল, কেউ বলেন এটা এদের সংখ্যা প্রায় 15 মিলিয়ন, মানে 1,50,00,000। অনেকে বলেন এটা 1,20,00,000 থেকে 1,50,00,000। তাদের অনেকে বাইরে যে বিয়ে শাদী করেন, মানে বিয়ে শাদী করার পরে যেটা হয় যে অনেক সময় এটা সেপারেশনও হয়, আর অনেক সময় দেখা যায় যে মা অন্য দেশের বা বাবা অন্য দেশের। দেখুন, যখন সেপারেশন হয় তখন অনেক সময় চাইল্ডের কাস্টডিটা কার সাথে থাকবে, অনেক সময় এক বাবা তার মেয়েকে নিয়ে গেলেন, বা মা তার ছেলে মেয়েকে সাথে নিয়ে গেলেন। তো এগুলোর ক্ষেত্রে এই চাইল্ডগুলো যখন অন্য রাষ্ট্রে চলে যায়, এইটাকে অনেক সময় এটা এক ধরনের মানে অ্যাবডাকশনের মতো হয়ে যায়। তো এইটায় অনুসমর্থন দেওয়ার ফলে যেটা হয়েছে যে এই বিষয়গুলো খুব দ্রুত রিজলভ করা যাবে, এবং এই বিষয়ে মানে যেমন ধরেন আমি আমাদের কোনো ডায়াসপোরা ভাইয়ের তার ওয়াইফের কাছে ছেলে মেয়ে আছে, তাকে অন্তত এক্সেস দেওয়া আর কি, যে না আমি সে যে তার ছেলে মেয়ের কাছে ভিজিট করতে পারা, এই সমস্ত বিষয়, যে এই বিষয়গুলো এখন থেকে খুব স্মুথলি ডিল করা যাবে। বা বাংলাদেশে এসে কেউ যদি বাংলাদেশে নিয়ে আসেন বাইরে থেকে, তখন তার যারা আর একটা প্যারেন্ট সে যাতে এখানে ভিজিট করতে পারে, এই পুরো বিষয়গুলো এই হেগের এই কনভেনশনে আমরা এই পক্ষভুক্ত হওয়ার কারণে এই বিষয়গুলো এখন থেকে খুব ভালোভাবে স্মুথলি এটাকে অ্যাড্রেস করা যাবে আর কি। আর একটা ছিল আমদানি নীতি আদেশ 2025-2028 খসড়া অনুমোদন। এগেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা জানেন যে অনেকটা আমরা কতটা রপ্তানিতে বেটার করব, সেটা অনেকটা নির্ভর করে হচ্ছে আপনি আমদানিতে আপনার কতটা বেটার আপনি পলিসি করছেন। আপনার রপ্তানিকে এনকারেজ করার জন্য অনেক সময় আমদানি নীতিটাকে আপনাকে এমনভাবে করতে হয় যাতে রপ্তানিযোগ্য পণ্য এদেশে এসে সেটাকে আবার প্রসেস করে আমরা বাইরে পাঠাতে পারি। তো সেটার জন্য আজকে এটা ক্যাবিনেটে যথেষ্ট এটা নিয়ে ডিসকাশন হয়েছে, এবং এই ডিসকাশন হওয়ার পরে এটা অ্যাপ্রুভ হয়েছে। এটার ফলে যেটা হবে যে ট্রেড ফ্যাসিলিটেশন হবে, শুল্কায়ন, শুল্ক কর ইলেকট্রনিক্স পদ্ধতিতে আদায়টা বাড়বে। আমদানি পণ্য খালাসের ঝুঁকি ব্যবস্থাপনা ও খালাসত্তর নিরীক্ষার বিধান অনুসরণ করা যাবে। প্রথমবার টেস্টিংয়ের ফলাফল বিরূপ হলে আমদানিকারকগণ কর্তৃক দ্বিতীয়বার টেস্ট করানোর সুযোগ থাকবে, আগে এটা ছিল না। তারপরে এর ফলে ইজ অফ ডুইং বিজনেস, বাংলাদেশে যারা আসেন বা বাংলাদেশে যারা বিজনেস করেন তাদের একটা বড় কমপ্লেন্ট হচ্ছে যে বাংলাদেশে ব্যবসাটা অতটা ব্যবসা বান্ধব না পরিবেশ। তো এখন এর ফলে পরিবেশটা আরও ব্যবসা বান্ধব হবে, রপ্তানি বৃদ্ধি পাবে। আর ফ্রি অফ কস্ট ভিত্তিতে এক্সপোর্ট ওরিয়েন্টেড যেগুলো আরএমজি আছে, আরএমজি মানে রেডিমেড গার্মেন্টস, লেদার প্রোডাক্টস, ফুটওয়্যার, শিপ বিল্ডিং, ফার্নিচার, ফার্নিশিং পণ্যের প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্য উৎপাদন প্রয়োজনীয় উপকরণ ফ্রি অফ কস্ট ভিত্তিতে আনতে পারবেন। এর ফলে যেটা হচ্ছে যে আপনার এই যে যেগুলো আমি সেক্টর বললাম, লেদার, ফার্নিচার, ফার্নিশিংস বা ফুটওয়্যার,
এবং আরএমজি এগুলো ক্ষেত্রে আরও মানে পণ্যর এক্সপোর্ট হওয়ার সুযোগটা আরও বাড়বে। এর ফলে এনটিবি আপনি জানেন, এনটিবি ইজ নন ট্যারিফ ব্যারিয়ার, অনেক ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার আছে। এইটা অনেকগুলো নন ট্যারিফ ব্যারিয়ার দূর করবে এবং দূর করার স্বার্থে ঝুঁকি ব্যবস্থাপনার নীতি অনুসরণপূর্বক দৈব চয়নের ভিত্তিতে আমদানিকৃত পণ্যের অনূর্ধ্ব 5% পরীক্ষার উইদিন ব্র্যাকেট তেজস্ক্রিয়তা এবং নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক বিধান রাখা হয়েছে। এই বিষয়ে আপনি কয়েকদিন আগে, বেশ দু একদিন আগে আপনি দেখেছেন যে আমাদের বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান বলেছিলেন যে ফ্রি ট্রেড জোন আমরা করতে যাচ্ছি। এখন এই ফ্রি ট্রেড জোনের বিষয়টাও এখানে ইনক্লুড করা হয়েছে, এটা আজকে অনুমোদিত হয়েছে। আর দুইটা কুমিল্লা এবং নারায়ণগঞ্জ আপনারা জানেন এরা খুব বড় হচ্ছে, এদের এই এত বিশাল শহর হওয়ার কারণে এদেরকে এখন উন্নয়ন কর্তৃপক্ষ হিসাবে এদের দুটো অধ্যাদেশ আজকে অনুমোদন হলো। এর ফলে যেটা হবে যে বাংলাদেশ, ঢাকার যেমন রাজুক আছে আপনার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ওই অনুযায়ী ওইটার যে নিয়ম, যেভাবে একটা বড় শহরের উন্নয়ন কর্তৃপক্ষের যে কাজগুলো, সেই কাজগুলো ওরা করতে পারবেন। তার মধ্যে আমি একটু বলি, এটার ফলে আপনি এই শহরগুলোর মহাপরিকল্পনা নেওয়া যাবে, এই শহরগুলো কিভাবে বড় হবে। আপনি জানেন কুমিল্লা এবং নারায়ণগঞ্জ খুব বড় শহর হচ্ছে, প্রতি বছর আশেপাশের থেকে লোক এসে সেখানে নতুন নতুন বসতি কাটছেন। ভূমি ক্রয় বা লিজ গ্রহণের ক্ষেত্রে একটা পলিসি থাকবে, ভূমি অধিগ্রহণের ক্ষমতা থাকবে, উন্নয়ন ফি ধার্যের ক্ষমতা থাকবে, মহক পরিকল্পনা পরিপন্থী ভূমি ব্যবহারের ক্ষেত্রে দণ্ড রাখা হয়েছে, ইমারত নির্মাণের ক্ষেত্রে বিধি থাকবে, জলাধার খনন, নিচু ভূমি ভরাট, প্রাকৃতিক জলাশয়ের পানি প্রবাহ বাধাগ্রস্ত করার ক্ষেত্রে আপনার দণ্ডের বিষয় থাকবে, খেলার মাঠ উদ্যান এগুলো আরও ডেভেলপ করা যাবে, প্রাকৃতিক জলাধারের শ্রেণী পরিবর্তন ইত্যাদি বিষয় বিধিনিষেধ আরোপের বিধান যুক্ত করা হয়েছে। মানে এই যে খেলার মাঠ উদ্যান বা জলাধার এগুলো আপনি শ্রেণী পরিবর্তন করে এটার যাতে শ্রেণী পরিবর্তন না করা যায় সেই ক্ষেত্রেও নিষেধ আরোপ করা যাবে। এর ফলে যেটা হবে যে আপনি এই শহরগুলো আরও পরিকল্পিতভাবে গড়ে উঠবে, যেটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। এই ছিল আজকের ক্যাবিনেটের পুরো বিষয়। আর এই শেরপুরে আপনি জানেন কালকে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে, এই বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলবেন। না, উনি বলুক, আমাদেরটা পরে প্রশ্ন নিব। আপনারা দেখেছেন যে এর মধ্যে আমরা একটা বিবৃতি আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে আমরা ঘটনার নিন্দা জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য ঘটনা তদন্ত করে যারা এই ঘটনায় দায়ী তাদেরকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা যায় সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং যিনি ঘটনার শিকার ওনার মরদেহ আজকে বিকেলে শেরপুর পৌঁছালে জানাজা শেষে রাত 8টা নাগাদ পুলিশ জানিয়েছে যে ওনার দাফন সম্পন্ন হবে এবং দাফন সম্পন্ন হলে পুলিশের পক্ষ থেকে ওনার পরিবারের সাথে কথা বলা হবে তারা মামলা করতে ইচ্ছুক কিনা। যদি তারা মামলা করতে ইচ্ছুক করা হয় এবং তারা এই ঘটনায় কাউকে দায়ী করে তাহলে তাদের দাখিলকৃত এজাহার অনুযায়ী আপনার মামলা রুজু করা হবে এবং যদি তারা অন্যভাবে ইচ্ছা রক্ষা করে তাহলে পুলিশ নিজ দায়িত্বে মামলা করবে এবং মামলা যখনই হোক পুলিশ জানিয়েছে আমাদেরকে তাদের তদন্ত চলমান আছে এবং তারা চেষ্টা করছে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রমাণ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা প্রকৃতভাবে দায়ী এই ঘটনার জন্য তাদেরকে চিহ্নিত করা সঠিকভাবে এবং চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা। আচ্ছা, আমি বলেছিলাম যে একটা বিষয় পরিষ্কার করবো, ওটা একটু বলে নিই। অধ্যাদেশের একটি গুরুত্বপূর্ণ দিক হলো অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক করা। সকল প্রযোজ্য কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে এই কমিটি গঠন করতে হবে। কমিটি অভিযোগ গ্রহণ, তদন্তকালীন সুরক্ষা নিশ্চিতকরণ
এবং উপযুক্ত শাস্তির সুপারিশ করতে পারবে। শাস্তির মধ্যে রয়েছে তিরস্কার থেকে শুরু করে পদানুপতি, চাকরিচ্যুতি বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার পর্যন্ত। অভিযোগকারীরা নিরাপত্তা, গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় অধ্যাদেশটি সার্ভাইভার কেন্দ্রিক পদ্ধতি গ্রহণ করেছে। অভিযোগের কারণে কোনো ধরনের প্রতিশোধমূলক আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে মিথ্যা অভিযোগের ক্ষেত্রে সুবিচার নিশ্চিত করতে সুনির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে প্রকৃত ভুক্তভোগীরা নিরুৎসাহিত না হন। অসংগঠিত খাত যেখানে অভ্যন্তরীণ কমিটি গঠন করা সম্ভব নয়, সেখানে স্থানীয় অভিযোগ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এই কমিটি গঠিত হবে, যাতে সকল নাগরিক অভিযোগ জানানোর কার্যকর সুযোগ পান। অধ্যাদেশ বাস্তবায়ন ও তদারকির জন্য জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীদের আর্থিক সহায়তা, পুনর্বাসন, কাউন্সেলিং, আইনি সহায়তা ও সচেতনতা কার্যক্রমের জন্য একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার বিশ্বাস করে এই অধ্যাদেশ কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি শক্তিশালী আইনি ভিত্তি প্রদান করবে এবং একটি সম্মানজনক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। থ্যাঙ্কস। আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দেব। প্রথমটা এখানে লেখা আছে 90 দিন। 90 দিন। হ্যাঁ, হ্যাঁ, কমিটি করতে হবে 15 দিন, নিষ্পন্ন করতে হবে 90 দিন। আমি শেয়ার করে দেব আপনাদের সাথে। আমি শেয়ার এগুলো এলাবোরেট আপনাকে elaborate মিনিস্ট্রিতে লাগবে। দেখতে হবে, নারী ও শিশু এটা মন্ত্রণালয়। এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি, নীতিগত অনুমোদন হয়েছে। আচ্ছা, অন্য কেউ কোশ্চেন? জি, হ্যালো, আমি আফজাল হোসেন, এখন টিভিতে কাজ করি। ভাই, শেরপুরের ঘটনায় এত সময় পরে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আগামীতে নির্বাচনে এরকম ঘটনা আরো ঘটতে পারে। যদি এ ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেওয়া হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে কিনা? না, অবশ্যই শক্ত পদক্ষেপ তো নেওয়া হচ্ছেই। শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই তো আপনার ঘটনার ভিডিও ফুটেজ সহ তথ্য উপস্থিত যারা আছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা প্রকৃত অর্থে দায়ী। কারণ আপনি জানেন যে কালকে যে যখন ঘটনাটা ঘটেছে সেখানে অনেক মানুষ ছিল। তো ঢালাও একটা গ্রেপ্তার অভিযান না করে যারা ঘটনার জন্য প্রকৃতভাবে দায়ী তাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদেরকেই যাতে গ্রেপ্তার করা যায় সেই জন্য পুলিশ খুব নিবিড়ভাবে এই ঘটনাটা তদন্ত করছে এবং পরিবারের সাথেও যোগাযোগ রাখছে ভিকটিমের, যাতে করে নিরাপরাধ কেউ গ্রেপ্তার না হয় বা অযথা হয়রানির শিকার না হয়, কিন্তু প্রকৃত অপরাধীরা যাতে কোনোভাবে ছাড় না পায়। এর জন্য কেমন সময় লাগতে পারে? সেটা তো একেবারে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না। হ্যাঁ, ছোট একটা জানার বিষয় যে পশু থেকে প্রাণী যেটা সংসদে আসছে, এখানে বলেছেন যে একটা দায়মুক্তির বিধান আছে। এই বিষয়টা কি আসলে দায়মুক্তি? এইটা আপনাকে মন্ত্রণালয় বলতে পারবে। আমি তো জাস্ট যেটা ডিসকাস হয়েছে সেটা বলেছি। বাট এটা মূল চেঞ্জটা হচ্ছে যে পশু থেকে এটা প্রাণী, এটাই মেন। ওখানে বলা আছে যে মানে দায়মুক্তির একটা বিধান আছে। ওইটা ওই ইয়ে রিলেটেড, ওই ল রিলেটেড। আপনি আগের আইনটায় ঢুকলে, ওয়েবসাইটে আছে আইনটা, সেখানে ঢুকলে কোন জায়গায় দায় মুক্তি আছে সেটা পাবেন, সেটাকে বাতিল করা হয়েছে। আর এনি আদার কোশ্চেন? উজ্জ্বল, ইলেকশন কবে হবে জিজ্ঞেস করেন। এই ধন্যবাদ শরীফ ভাই। আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, চারুনিয়াস থেকে বলছিলাম। নির্বাচন কাছে চলে আসছে, নানা রকম প্রস্তুতি চলছে। আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সার্বিক প্রস্তুতি কেমন, বা এই যে বিচ্ছিন্নতার একটা ঘটনা ঘটছে বা মানুষের মধ্যে একটা নানা রকম দোলাচল যে এটা হচ্ছে, সরকার ট্যাকেল দিতে পারছে না বা বলছে যে নানা রকম প্রস্তুতি রয়েছে, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা দেখতে পাচ্ছি না। এই নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, বা কোনো সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতির
আমরা মনে করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট সহিষ্ণুতা আছে এবং একটা দুইটা অবশ্যই আইসোলেটেড ঘটনা ঘটছে, আমরা সেটা অস্বীকার করছি না। বাট আপনি দেখেন ইলেকশন ক্যাম্পেইন শুরু হয়েছে 22শে জানুয়ারি, আজকে 29, হ্যাঁ 8 দিনের মতো। তো এইখানে তো আপনারা দেখছেন যে যেই ঘটনা ঘটছে, সোফার আমাদের পুলিশের হিসাবে মারা গিয়েছেন 4 জন। এই ইলেকশন শিডিউল ঘোষণার পরে মারা গিয়েছেন মোট 4 জন। আপনি যদি এটা কম্পেয়ার করেন আগের ইলেকশনগুলোর সাথে, তাহলে দেখবেন যে আমরা বলবো যে সিচুয়েশন, অবশ্য ইলেকশনের এখনো প্রায় 2 সপ্তাহ বাকি আছে, এখনো বলার মতো কিছু হয়নি। বাট আপনি 2014 সালের 5ই জানুয়ারি যে ইলেকশন হলো, তার আগের আপনি যদি ইলেকশনের সহিংসতা দেখেন, ওই ইলেকশনে 115 জন মারা গিয়েছিল। সে অনুযায়ী আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু আচরণ করছেন, তারা ভালো ক্যাম্পেইন করছেন এবং সত্যিকার অর্থে আপনি দেখবেন যে তারা অনেক আইনগুলোও মেনে চলছেন। যে ইলেকশনে যেগুলো আপনি খুব কম পোস্টার দেখবেন, পোস্টার কিন্তু আমরা অত দেখছি না, আচরণবিধি খুব ভালোভাবে তারা মানছেন। আমরা আশা করছি আগামী দিনগুলো অনেকটা বেটার যাবে, আর গ্র্যাজুয়ালি সিকিউরিটি ফোর্সেস শুধু ডিপ্লয়মেন্ট শুরু হবে, তো সেই ক্ষেত্রে সিচুয়েশন আরও বেটার হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।